আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আমলা, রাজনীতিবিদ এবং ব্যবসায়িক গোষ্ঠীর আতাতে গত ১৫ বছরে দেশে চোরতন্ত্র কায়েম হয়েছে বলে জানিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এ সময়কালে উন্নয়ন প্রকল্পে সরকারি ব্যয়ের ৪০% তছরূপ হয়েছে বলেও জানায় কমিটি। এনইসি সভাকক্ষে শ্বেতপত্র প্রকাশ পরবর্তী সংবাদ সম্মেলনে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সীমাহীন এই লুটপাটে বিপাকে এখন দেশের অর্থনীতি। সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে আগামী ৬ মাসের কর্মপরিকল্পনা প্রকাশেরও তাগিদ দিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। হাসানুল শাওনের রিপোর্ট। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল, আর তাতে সবচেয়ে বেশি ফায়দা লুটেছে আমলারা। এমন মূল্যায়ন জানিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে, পতিত সরকার ক্ষমতায় টিকে থাকতে আইন করে লুটপাট করার সুযোগ করে দিয়েছিল। আইনসভা বলেন, আপনার নির্বাহী বিভাগ বলেন, অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায়, সেটাই তখন চোরতন্ত্র। এবং এর সাথে আপনার রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই তিন সহযোগ সৃষ্টি করা হলো। কমিটি আরও জানায়, দুর্নীতির জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে ব্যাংক খাত। এরপর অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত থেকে বিপুল অঙ্কের টাকা লোপাট হয়েছে। ১ নম্বরে আসলে আপনার ব্যাংকিং খাত, ২ নম্বরে যায় হলো অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে, যেটা ৩০-৪০% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে, শ্বেত হস্তির মতো। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি, যে খাতটিকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত। এছাড়া উন্নয়ন প্রকল্পে সরকারি ব্যয়ের একটা বড় অংশই তছরূপ হয়েছে বলে জানায় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সংস্কারের বিরোধীরা যারা নানাভাবে গোষ্ঠীবদ্ধভাবে যারা সংস্কারকে আটকেছে, সেগুলো তো এখনো বিদ্যমান। সামনের দিকে বিশেষ করে কথা এভাবে, যদি আমরা অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা চিন্তা করি, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ খাতগুলোকে সংস্কার করতে হবে। কমিটির সদস্য অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতি হওয়া অর্থের বেশিরভাগই বিদেশে পাচার হয়ে গেছে। প্রবণতা আমরা দেখি, সেটা হলো যে এটার বড় একটা অংশ দেশের বাইরে চলে গেছে, কিন্তু সবটাই যে দেশের বাইরে চলে গেছে তা না। শেয়ারের বিনিময় কিন্তু এখনো আছে। দুর্নীতি করে যদি ১০০ টাকা হয়, তার মধ্যে হয়তো ৬০ টাকা বাইরে নিয়ে গেছে, ৪০ টাকা এখনো অর্থনীতির ভিতরে আছে। শ্বেতপত্র কমিটি বলছে, আগামী ৬ মাস অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই সরকারকে একটি মধ্যমেয়াদী নীতি গ্রহণ করতে হবে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড পুনঃ তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। ২০০৯ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তর পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই হত্যাকাণ্ডের ঘটনা পুনঃ তদন্তের জন্য কমিশন গঠন করা হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। এর আগে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্তে কমিশন গঠনের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে পিলখানায় হত্যাকাণ্ডে প্রকৃত সত্য বের করতে জাতীয় স্বাধীন কমিশন গঠন চেয়ে করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৫ নভেম্বর হাইকোর্টের বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ইসকন নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ ব্যাপারে বাংলাদেশের মিডিয়াকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে মানুষকে ধৈর্য ধরতে হবে। দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এ সময় তিনি আবু সাইদ ফাউন্ডেশনের জন্য ১০ লাখ টাকা অনুদান ঘোষণা এবং শীত বস্ত্র বিতরণ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিথ্যা মামলা দায়েরকারী বা মামলা বাণিজ্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশফাকুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই।
পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। সবারই একটু ধৈর্য ধরতে হবে এবং দেশের উন্নতির জন্য আমাদের সবারই কিন্তু একযোগে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাই কিছু বলেন না কেন, সব কিছুই কিন্তু আমরা যদি সবাই একসাথে কাজ করি এটা কিন্তু হয়ে যাবে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বিশেষত হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে অব্যাহতভাবে প্রতিবেশী দেশ ভারতসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা অপপ্রচারের প্রেক্ষাপটে বিকেলে ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একই সাথে গ্রেফতার ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ, ইসকনসহ সাম্প্রতিক ঘটনা প্রবাহের বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরা হবে। বেলা 4টায় আয়োজিত এই ব্রিফিংয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিক মিশনগুলোর প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, ভোটার তালিকা প্রকাশ নিয়ে কি বলছে নির্বাচন কমিশন, কি তথ্য আছে আপনার কাছে? শাওন, আসলে 14তম নির্বাচন কমিশনের প্রথম সভা কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন কমিশন ভবনে। বেলা 11টার দিকে মূলত এই বৈঠকটি শুরু হয়। প্রায় 2.5 ঘন্টা ব্যাপী তারা আসলে বৈঠক করেছেন, যেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যারা কমিশনার রয়েছেন এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই বৈঠকে অংশ নিয়েছেন। তো মূলত আজকে 3টি এজেন্ডা নিয়ে এই আজকে আলোচনা হয়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন। প্রথমত যে বিষয়টি আসলে বলতে হয় সেটি হচ্ছে আজকের আলোচনায় সবচেয়ে গুরুত্ব যেটি পেয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বিষয়টি, এবং নির্বাচন কমিশনার জানিয়েছেন যে আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এবং এরপরে আসলে তারা বলছেন যে এখন পর্যন্ত 17 লাখ ভোটারের নতুন ভোটারের তথ্য তাদের কাছে রয়েছে। তবে নির্বাচন কমিশনার বলছেন যে এর বাইরেও 27 থেকে 28 লাখ নাগরিক যারা আসলে ভোটার হওয়ার যোগ্য তারা এখনও নিবন্ধন করেননি। তো সেই নাগরিকদের আসলে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে তারা আগামী 2রা মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে মূলত তথ্য সংগ্রহেরও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আজকে 4টি কমিটি কিন্তু গঠন করে দেওয়া হয়েছে আলাদা আলাদা, বিশেষ করে ভোটার তালিকা এবং হচ্ছে নির্বাচন যে কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সেই কমিটির প্রধান হিসাবে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার, এবং অন্যান্য যে বাকি 3জন কমিশনার রয়েছেন তাদের নেতৃত্বেও কিন্তু আলাদা আলাদা 3টি কমিটি করে দেওয়া হয়েছে। আর আজকের আলোচনার আরেকটি বিষয় ছিল যে সীমানা নির্ধারণ। আপনি জানেন যে কিছু সীমানা জটিলতা রয়েছে সংসদীয় এলাকার, সে বিষয়টি নিয়ে মূলত তারা আলোচনা করেছেন এবং সেই সীমানা জটিলতার বিষয়টি যে কমিটি গঠন করা হয়েছে মূলত পর্যালোচনার জন্য কমিটির কাছে সীমানা জটিলতার বিষয়টি কিন্তু হস্তান্তর করা হয়েছে এবং তারা রিপোর্ট প্রকাশের পরই সিদ্ধান্ত নেবেন আসলে সীমানা নিয়ে। তো শাওন, এই ছিল এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। নির্বাচন কমিশন থেকে ভোটার তালিকা হালনাগাদের তথ্য জানছিলাম। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
হিলি স্থলবন্দর দিয়ে আবারও বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে পশ্চিমবঙ্গ। ফলে একদিনের ব্যবধানে বন্দরের খুচরা বাজারে ভারতীয় আমদানিকৃত আলু কেজিতে ৩ থেকে ৪ টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে। বন্দরে আমদানিকারক ব্যবসায়ীরা জানান, ভারতের পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশে আলু রপ্তানি না করার ক্ষেত্রে আলুবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ রেখেছে। এ কারণে আজ থেকে আলু আমদানি হচ্ছে না, তবে পেঁয়াজের আমদানি স্বাভাবিক রয়েছে। অবিলম্বে বাজার মূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট চিহ্নিত করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অসাধু ও মুনাফা শিকারী ব্যবসায়ীদের কারসাজিতে নিত্য পণ্যের দাম অস্বাভাবিক বাড়ার প্রতিবাদে এক মানববন্ধনে ক্যাবের নেতারা ৮ দফা দাবি জানান। বক্তারা বলেন, সরকারের লক্ষ্য হওয়া উচিত জনগণকে স্বস্তি দেওয়া, কিন্তু দেশে এখন সেই স্বস্তি নেই। দ্রব্যমূল্যের দাম কমাতে সবার আগে সার, কীটনাশক, বিদ্যুতের দাম কমানোর দাবি জানান বক্তারা। সেই সাথে বাজার মনিটরিংয়ে জনগণের সম্পৃক্ততার পাশাপাশি বাজার ব্যবস্থার সংস্কারের জন্য কমিটি গঠনের অনুরোধও জানান বক্তারা। বেশি লাভ করার জন্য শুধুমাত্র অতি লোভের কারণে কিন্তু এই পণ্যের দাম অনেক ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। ঠিক একই অবস্থা আপনার পেঁয়াজের ক্ষেত্রে, একই অবস্থা আলুর ক্ষেত্রে, একই অবস্থা ভোজ্য তেলের ক্ষেত্রে। আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির বিধান না করার কারণে এই দেশে কোনো আইন কার্যকরী হবে না।